আপনাকে যদি আমি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করি, আপনি কি মনে করেন যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস সবকিছু নিয়ন্ত্রণ করে? না, উনি সবকিছু নিয়ন্ত্রণ করে না, তো ওনার মানে ওই ক্ষমতা উনি পাচ্ছেন না পুরোপুরি। ওকে, তো এই ক্ষেত্রটায় আমি যদি বলি ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসে যদি সবকিছু নিয়ন্ত্রণ না করেন এবং ওনাকে করতে দেয়া না হয়, এজন্য আপনি কাকে দায়ী করেন? এখানে তো বড় একটা অংশ আর্মির একটা অংশ দায়ী আছে, ব্যুরোক্রেসির একটা অংশ দায়ী আছে। ভাই, আপনি ব্ল্যাঙ্কেটলি আর্মি বললে তো হবে না, কারণ বাংলাদেশের আপনি যখন বলবেন আর্মি আছে, কারণ পুরা আর্মির একটা অংশ যারা গত সরকারের বেনিফিশিয়ারি ছিল। ভাই এটাও না, আপনি যদি আমাকে স্পেসিফিক বলতে না চান, আপনি বলেন না, আমি আপনাকে পুশ করব না, কিন্তু আপনাকে স্পেসিফিক হতে হবে। আপনার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে বাংলাদেশের সরকার প্রধান হওয়ার অর্থ হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা সাবজেক্টের উপরে ওনার 110% নিয়ন্ত্রণ থাকবে। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, ওনাকে এই নিয়ন্ত্রণটা দেওয়া হয়েছে কিনা, বা উনি সবকিছু নিয়ন্ত্রণে আছে কিনা? যদি না থাকেন তাইলে কে দিচ্ছে না, এর জন্য দায়ী কে? তা তো অবশ্যই কার্যক্রম দেখে তো বোঝা যাচ্ছে যে উনি সবকিছুর উপরে পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেন নাই, এটা সঠিক। আর ওনাকে ভাই ডক্টর নওশের, আমি একটা কথা বলি, আপনি একজন চিকিৎসক, আপনি হসপিটালে যান প্রত্যেক দিন ভালো মানসিকতা নিয়ে যে আপনি ওখানে রোগী সেবা করবেন, কিন্তু আপনি যখন ওখানে ঢুকবেন, আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ডক্টর যারা অ্যাডমিনিস্ট্রেশন চালায় তারা বলবে, নওশের আপনাকে আমরা এতটুকু অধিকার দেব করার, এর পরেরটুকু করতে গেলে আমাদের সাথে আপনার সমস্যা আছে বা বাধা দিবে, এখানে করতে পারবো না। তখন আপনার সামনে দুইটা রাস্তা। একটা রাস্তা হলো রুগী মারা যাইতেছে, আমি যতটুকু পারি রুগীটাকে সাহায্য করি, ওদের সাথে ধীরে ধীরে আমার বোঝাপড়া কইরা আমার পুরা কর্তৃত্ব নিতে হবে, এইটা একটা পথ। আর একটা পথ, হালাত তরাইনে কামই করবো না, আপনি চাকরি ছেড়ে চলে আসলেন। ভালো কোনটা? অবশ্যই প্রথমটা ভালো। এখন প্রথম প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশে, আমি এখানে লেখছি 5 জন ব্যক্তি, তারা কোন ক্রমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহায়তা করে না। সহায়তার নামে ভণ্ডামি করে, সহায়তার নামে পিছন থেকে ছুরিকাঘাত করে। তার 1 নম্বর ব্যক্তিকে আপনার কাছে আমি ব্যাক করছি। অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, একজন ব্যক্তিকে মীর জাফর ওয়াকার। ফ্যান্টাস্টিক। ডক্টর নওশের আলী, আপনি কি অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুনের সাথে একমত না দ্বিমত পোষণ করেন? একমত। এবার আপনি আমাকে বলেন, তাহলে আপনাকে কি আমি এই কথাটা বলতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি দেশে এসে, উনার এই দেশে এসে এই আবর্জনা কান্দে নেওয়ার কোনো দরকার ছিল না। উনি বিশ্ব বরেণ্য একজন মানুষ, ওনাকে যেখানে যায় ওখানেই রেড কার্পেট দেওয়া হয়, যেখানে যায় ওখানেই ওনাকে গোল্ডেন স্পুন দেওয়া হয়। এই আদাইরা এই জঞ্জাল তার কান্দে নেওয়ার দরকার নাই। উনি দেশে আসছেন, দেশে আসার পরে বেশ কিছু অযোগ্য, অথর্ব, অদূরদর্শী লোকজনদেরকে ওনার ঘাড়ের উপরে দিয়ে বলা হইল, এরা আপনার উপদেশে, এদের সাথে আপনি কাজ করেন। এদের নিয়োগের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোন নিয়ন্ত্রণ ছিল না। যা নিয়ন্ত্রণ হয়েছে উত্তরপাড়ার থেকে মীর জাফর ওয়াকারুজ্জামান ছিল, ইজ দ্য গাই। এখন এটা না বোঝার মতো অদূরদর্শী কি লেখাপড়া জানা লোকজন বাংলাদেশে আছে? আমি যে কথাটা বললাম, আমার এই ন্যারেটিভটাকে যদি আপনি বলেন যে জেকব ভাই আপনি ভুল, আমাকে বলেন জেকব ভাই আপনি ভুল। আর যদি আপনি বলেন যে না জেকব ভাই আপনি যেটা বলছেন দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, আপনি কোন দিকে যাবেন ডক্টর নওশের আলী?
তা তো অবশ্যই আপনি যেটা বলছেন সেটাই তো ফ্যাক্ট, কিন্তু কথা হচ্ছে যে ডক্টর ইউনূস আসলে মানে এই অযোগ্য লোকগুলোকে ছাঁটাই করে বা বিদায় করে, সেখানে যোগ্য লোক বসে উনি কেন ওনার ইয়াটাকে সেভাবে গতিশীল করতেছেন না, মানে ওনার প্রশাসনটাকে, এখন ওনার সরকারকে গতিশীল করতেন না? আপনাকে আমি বলতেছি, আপনি বারডেমের একজন চিকিৎসক, আপনি বারডেমের অনেক নিয়ম কানুন পছন্দ করতেছেন না, আপনি ওই থেকে রিজাইন করেন না কেন? দুইটা কারণে করেন না, দুইটা কারণে করেন না। এক, আপনার পেশাটাকে আপনি ভালোবাসেন। দুই, রোগীদেরকে আপনি ভালো সেবা করতে চান। ওইখান থেকে চলে আসলে ওইখানে আর আপনার কোনো নিয়ন্ত্রণ থাকে না। ওখানে থাকলে অ্যাটলিস্ট 50, 60, 70% হেল্প আপনি করতে পারেন, আর চলে আসলে আপনার কোনো সুযোগ থাকে না। আর আপনি ওইখানে লাইকা থাকলে ধীরে ধীরে আপনি নিয়ন্ত্রণ নিতে পারেন। ভালো কোনটা, ইনূস সাহেবের সবকিছু ফালাইয়া চলে যাওয়া, নাকি ঝগড়া লাগাইয়া মাথা ফাটাফাটি করা, কোনটা? এখন পরিস্থিতি যেভাবে তৈরি করতেছে তাতে তো মনে হচ্ছে যে মানে এটাই চাচ্ছে যে ইউনূস সাহেব যেন সবকিছু লেজে গুবরে করে উনি যেন মানে এই দেশ ছেড়ে চলে যায়, উনি বড় যেন বিরক্ত হয়ে যেন চলে যায়, যে তোমার দেশ তোমরা সামো, আমি আর এই বয়সে আর পারবো না, এরকমই তো মনে হচ্ছে আর কি সবকিছু। মনে হয় না, আপনার কি মনে হয় না ইনস্টেড অফ ক্রিটিসাইজিং হিম আমাদের সবার আরো ওনাকে অ্যাপ্রিশিয়েট করা উচিত? আমাদের আপনার কি মনে হয় না যে আমাদের প্রত্যেকটা মানুষের উচিত ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা বাদ দিয়ে ওনার ধৈর্যের প্রশংসা করা উচিত, ওনার কর্মদক্ষতার প্রশংসা করা উচিত, ওনার দূরদৃষ্টির প্রশংসা করা উচিত, ওনার দেশপ্রেমের প্রশংসা করা উচিত? উচিত কি উচিত না? হ্যাঁ, তা তো অবশ্যই আমরা তো এই প্ল্যাটফর্ম থেকে ওনার প্রশংসা করেছে। এই যে মোদির সাথে উনি যেভাবে ডিপ্লোম্যাটিক যেভাবে হ্যান্ডেলটা করলেন, এটা তো আসলে একটা অসাধারণ একটা ওনার একটা পলিসি ছিল, যেভাবে উনি মোদিকে হ্যান্ডেল করলেন থাইল্যান্ডে। তো এখন আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি, মামুন ভাই খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছে পোর্টের ব্যাপারে। চিটাগং পোর্টের দখল কারা নিবে? চায়না নিবে। কেন এটা ওখানে দেওয়া লজিক্যাল? আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস করিডোর দিয়েছে, পোর্ট দিয়েছে, বা বাইরের কেউকে এনে এখানে আমাদের কিছু কিছু ইন্ডাস্ট্রি তাদের হাতে দেওয়ার কথা চিন্তা ভাবনা করছে, এটাকে আপনি কিভাবে দেখেন? দেখেন ডক্টর নওশের আলী, আপনার মতামতকে কেন আমি মূল্য দেই জানেন? বাংলাদেশের সবাই ডাক্তার হয় না, বাংলাদেশের সবাই বারডেমে চাকরি করে না, বাংলাদেশের সবাই উই আর দ্য পিপলের আমরা এই জনতা এখানে এসে 2 মিলিয়ন সাবস্ক্রাইবারের সামনে বসে কথা বলে না, কিন্তু আপনি বলেন, আপনার যোগ্যতা আছে, আপনার দূরদৃষ্টি আছে। আপনার মতামত আমি জানতে চাচ্ছি, আপনার কি মনে হয় উনি যদি বলে চিটাগং পোর্ট উনি চায়নাকে দিবে বা কাউকে চালাতে দিবে, অথবা কোন একটা ইন্ডাস্ট্রিজ অথবা কোন একটা করিডোরকে অন্য কাউকে দিবেন, এই সাবজেক্টটাকে আপনি কি বলবেন? এই ধরনের মানে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি একটা প্যানেল হওয়া উচিত, প্যানেল ডিসকাশন করে তারপরে এটা ডিসিশন করা। উনি একক সিদ্ধান্ত কোনো মানে এককভাবে উনি কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। ওকে, ডক্টর নওশের আলী, আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি। গত 54 বছরে হাজার হাজার প্যানেল তৈরি হয়েছে, হাজার হাজার ডিসকাশন হয়েছে, কিন্তু এট দা এন্ড কোনো কিছু হয় নাই। আপনি কি ওইটা চান? নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস যখন গ্রামীণ ব্যাংক বানাইছে উনি একটা প্যানেল বানাইয়া সিদ্ধান্ত নেয় নাই, উনি একক সিদ্ধান্তে পুরো একটা ব্যাংককে বিশ্বে পরিচিত করছে। এখন আপনি কোন প্যানেলের দিকে যাইবেন, না ডক্টর মোহাম্মদ ইউনূসের প্র্যাগম্যাটিজমের উপরে বিশ্বাস করবেন? যেহেতু জিনিসটা একটা ব্যাংক ব্যক্তি মালিকানাধীন বা একটা এনজিওর একটা ব্যাংক আর একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা বিষয়, দুটো তো সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। আপনাকে আমি ঠান্ডা মাথায় বলি, গত 53-54 বছরে বাংলাদেশের কোন রাজনৈতিক দল বাংলাদেশের একটা রিফর্ম কইরা একটা আইন প্রণয়ন করতে পারে নাই। এটা গেল বাংলাদেশের সব রাজনৈতিক দলের রাজনীতিবিদদের যোগ্যতা, যাদেরকে আপনি নিয়ে প্যানেল বানাইতে চান। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ঠিকই বলেছেন, উনি একটা ব্যাংক রান করেছে আর এটা একটা রাষ্ট্র, কিন্তু 53 বছরে যারা একটা বাল ডানের থেকে বায় নিতে পারে নাই, একটা বাঁকা বাল সোজা করতে পারে নাই, একটা পাকা বালের উপরে কালি লাগাইতে পারে নাই, লাগাইতে গেলে একটা হসপিটালের পর্দা কিনছে 48,000 টাকা দিয়া, আপনি তাদেরকে দিয়ে প্যানেল বানাইবেন আর আপনি বলবেন মোটেই না, এদেরকে নিয়ে প্যানেল হবে, প্যানেল হবে এক্সপার্টদেরকে নিয়ে। আপনি মির্জা ফখরুলের দিয়ে প্যানেল বানাইবেন? না না, মানে পলিটিক্যাল পার্টি কেন, এক্সপার্ট লোকদেরকে নিয়ে প্যানেল বানাবে। আপনি কি গোরখুদক আব্বাসের দিয়ে প্যানেল বানাইবেন? প্রশ্নই আসে না, এদেরকে নিয়ে প্যানেল হবে। মাথায় একটা কথা আমি বলি, আপনার কাছে আমি আবার ব্যাক করব, আমি কাজী আব্দুল্লাহ আল মামুন আপনার কাছে যাব। আপনিও কি এই প্যানেলের পক্ষে, নাকি আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস এক্সপেরিমেন্টাল যে সিদ্ধান্ত উনি
আমি 100 ভাগের ভিতরে 300 ভাগ শিওর উনি এই সিদ্ধান্তটা একা একা নেন নাই। এই সিদ্ধান্তটার ক্ষেত্রে উনি নিজে স্টাডি করেছেন, ওনার ওয়ার্ক স্টাইল সম্পর্কে আমি জানি, উনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উনি কোন স্টাইল ফলো করে এটার সাথে আমি পরিচিত। আপনাকে আমি জিজ্ঞাসা করি, আপনার কি মনে হয় উনি এই বাংলাদেশের জগা খিচুড়ি গোড় খোদক ছাতা মাথা এদের প্যানেল করা উচিত, নাকি উনি যাদেরকে যোগ্য মনে করেছেন তাদের সাথে আলোচনা করে উনি সিদ্ধান্ত নিয়েছেন? আপনি কোনটার পক্ষে? অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন। এখন তাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে এবং উনি দায়িত্ব নিয়েছেন সরকার প্রধান হিসাবে, এবং বাংলাদেশের এক্সিস্টিং যে সংবিধান অনুযায়ী যিনি সরকার প্রধান উনি রাষ্ট্রপ্রধানকেও নিয়ন্ত্রণ করেন, রাষ্ট্রপ্রধানের কোনো পাওয়ার নাই। একটা বিপ্লবী প্রক্রিয়ার মধ্য দিয়ে উনি ম্যান্ডেট পেয়েছেন, এবং এখানে নিয়ে কিভাবে এক্সিট করবে সেটা নিয়ে অন্য আলোচনা। আপনার যে স্পেসিফিক প্রশ্ন করছেন আমি স্পেসিফিক উত্তর দিই। এখন উনাকে তো আমরা দায়িত্ব দিচ্ছি যে এই প্যানেলে এক্সপার্ট কারা হবে, দেশি বিদেশি, অবশ্যই উনি সবাইটা শুনবেন। তারপরে এটাকে যখন নাকি উনি এক্সপোজ করবেন, যেমন কালকে উনি ভালো করে ব্যাখ্যা দিচ্ছেন, আমি খুব কনভিন্স হয়েছি। এটা হলো আমি পোর্টের ব্যাপারটা বললাম। এখন যদি এই করিডোর বিষয়গুলো এখনো আমাদের যে মন্ত্রণালয়ে 3 জন যে আছে 3 জন 3 রকম কথা বলাতে কনফিউজ হয়েছে। আমার মনে হয় একটু অপেক্ষা করি, উনি এই বিষয়ে, আমার মনে হয় উনি এই বিষয়ে যখন বলবেন আমরা আশ্বস্ত হব। তবে এটা ঠিক যে উনাকে এই মুহূর্তে তার পলিসি ডিকটেট করা উচিত হবে না। আমরা সমালোচনা, গঠনমূলক সমালোচনা করতে পারি, আমরা জানার আগ্রহ প্রকাশ করতে পারি, যেহেতু আমরা বলি যে উই আর দি অল্টারনেটিভ। তো কাজেই সব দিক থেকে চিন্তা করলে আমার বক্তব্য পরিষ্কার যে এখানে হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা আস্থার মধ্যে আমরা নিতে চাই, এবং উনি প্যানেলে যাদেরকে নেওয়া মনে করেন তাদেরকে নিবে। কিন্তু এর বাইরেও আমাদের একটা তো দাবি থাকতেই পারে, উনি যখন কি এত বড় একটা সিদ্ধান্ত নেবেন, বিশেষ করে আমি বলছি যে করিডোর ব্যাপারটা নিয়ে, এই করিডোর ব্যাপারটা নিয়ে আপনাদের যে পররাষ্ট্রমন্ত্রী একভাবে বলছেন, তারপর আমাদের যে মানে পররাষ্ট্র মানে অ্যাডভাইজার একভাবে বলতেছেন, পররাষ্ট্র সচিব একভাবে বলতেছেন, তারপর এতে হয়েছে কনফিউজ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের যে এই যে আওয়ামী বাম বলেন আর ভারতীয় চক্র বলেন, বলেন, এরা তো একটু সুযোগ পেলেই ইউনূসকে খেদাও, সাম্রাজ্যবাদের দালাল খেদাও, কত রকম কি সুদখোর খুদখোর, এই সুযোগ আমরা যাতে না দিই। অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনাকে আমি একটা কথা বলি। বেগম খালেদা জিয়া 90 সালে যখন সরকার গঠন করছে, উনি তখন এই ভারতের ট্রানজিটের ব্যাপারে উনি ওনার ইন্টারনাল লোকজনদেরকে কমিটি করে ডাকছে। সেখানে আওয়ামী লীগের লোকজনও ছিল, জাতীয় পার্টির লোকজনও ছিল, জাসদও ছিল, সবাই ছিল, ঠিক আছে, এবং সবার সাথে আলাপ আলোচনা করছে। এবং ওই মিটিং এ আপনি কি জানেন, সবাই বসে বলছে, একমাত্র জামাত ছাড়া সবাই বলছে হ্যাঁ ট্রানজিট দেওয়া যেতে পারে, ঠিক আছে, ট্রানজিট দেওয়া যেতে পারে। জামাত না করছে। একটা কথা, বেগম জিয়া কি করছে আপনি কি জানেন? ভারতকে ট্রানজিটের ক্ষেত্রে নীতিগতভাবে বেগম জিয়া রাজি হয়েছে। এখন কেন রাজি হয়েছে জানেন? উনি বিএনপির ওইসব নেতাদের দ্বারা সিদ্ধান্ত পাইছেন প্যানেলে যে ট্রানজিট দিলে বাংলাদেশ উপকৃত হবে। এখন একটা মজার কথা বলি আপনাদের আর নওশের আলী এবং আপনাকে, আপনারা এগুলো নিয়ে আপনারা যথেষ্ট, দুইজনেই যথেষ্ট লেখাপড়া করেন, কিন্তু যত যা পড়া উচিত আপনারা পড়েন না। আপনারা কি মনে করেন জিয়াউর রহমান সাহেবের কাছে এই ট্রানজিটের অফার প্রপোজাল আসছে, জিয়ার কাছে যখন এই প্রপোজাল আসছে, উনি আমেরিকান একজন নিরাপত্তা বিষয়ক কনসালটেন্ট অ্যান্থনি লেককে বলছে তুমি একটু স্টাডি করে আমারে বলো তো যে আমি এটা দেব কিনা। অ্যান্থনি লেককে যখন জিয়াউর রহমান সাহেব এই পলিসিটা এক্সপ্লোর করতে বলছে, অ্যান্থনি লেক 3 পাতার একটা রিভিউ দিচ্ছে জিয়াউর রহমান সাহেবকে। আপনি কি জানেন জিয়াউর রহমান সাহেব কি করছিলেন? এনএসআই ডিজি কে ডাকছে, কয়েকজন জেনারেলকে ডাকছে, এরশাদকে ডাকছে, কয়েকজন মন্ত্রীকে ডাকছে, ডাকে বলে তোমরা কি বলো। আপনি কি জানেন 4 ঘন্টা তাদের বকর বকর শোনার পরে জিয়া কি বলছে? বলছে তোমরা আমার 4টা ঘন্টা সময় নষ্ট করছো, তোমরা সবাই কুত্তার বাচ্চা, হারাম
হারামজাদা, এই বিষয় সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নাই, তোমরা চুপ মারানি। তারপরে অ্যান্থনি লেকের কথাটাকে উনি বললেন, সাবজেক্টটা এই, আমি ট্রানজিট দেব না, আমার দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা এইটা, তোমাদের মতামতের উপর আমি পেশাব করি। এখন আপনারা করিডোর নিয়ে কথা কইতে চাইবেন, করিডোরের ইনপুট আউটপুট সম্পর্কে আপনি অ্যাডভোকেট মামুন বান্নু, শমশের আলী আর বাংলাদেশের এইসব ভার্সন কোনো স্টাডি নাই। এখন আপনাকে আমি বলি, ইউনূস সাহেব যদি বাংলাদেশের প্রত্যেকটা পোর্ট ইনক্লুডিং বিমান, ইনক্লুডিং রেলওয়ে, প্রাইভেট সেক্টরে দিয়ে বিদেশিদের দিয়ে দেয় চালানোর জন্য নেক্সট 5 বছর, আমি এটার পক্ষে। কেন পক্ষে? গত 54 বছরে বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন কোন একটা কর্পোরেশন প্রফিট করতে পারে নাই। বিসিআইসি প্রফিট করতে পারে নাই, রেলওয়ে প্রফিট করতে পারে নাই, বিমান প্রফিট করতে পারে নাই, ব্যাংকিং সেক্টর প্রফিট করতে পারে নাই, নৌবন্দর বিমানবন্দর প্রফিট করতে পারে নাই। লস লস লস, আদমজি বন্ধ, অমুক ইন্ডাস্ট্রি বন্ধ। এই আপনাদের বাপ ছেলে গো কথা শুই না, হ্যাঁ প্যানেল করবো, প্যানেলের মায়ের বাপ, শালা শুয়োরের বাচ্চা, চোখ প্যানেলের গোষ্ঠী বাড়ি আমি দেয়। এখন জিয়াউর রহমান এই প্ল্যান করছিল, আমার প্যানেলের মায়ের বাপ হারামজাদা শুয়োরের বাচ্চারা, প্যানেলের মধ্যে আসবে ইন্ডিয়ান দালাল 2 জন, পাকিস্তানি দালাল 1 জন, শ্রীলঙ্কার দালাল 2 জন, আমেরিকার দালাল 2 জন, সব শালার গোষ্ঠী মারি আমি। আমার কোনো দালালের দরকার নাই। আমি প্রাইভেট সেক্টরে দিয়া আমি বলবো, ওকে জাপান, তুমি প্রাইভেট সেক্টরে 5 বছর আমার এই ইন্ডাস্ট্রিটা চালাও, আমার এই কর্পোরেশন তুমি চালাও, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড তুমি চালাও 5 বছর। এই 5 বছর জাপান, চায়না বা কেউ যদি বাংলাদেশ বিমান চালায়, ওখানে একটা ইনফ্রাস্ট্রাকচার, একটা অ্যাডমিনিস্ট্রেশন, একটা সিস্টেম তারা তৈরি করবে। কারণ কি জানেন, তারা লস দিয়া বাংলাদেশে 5 বছর বিমান চালাবে না। তারা কি করবে? বিমানকে প্রফিটেবল করবে 5 বছর। 5 বছর পরে বাংলাদেশের এই কর্পোরেশন করে বলবে যে শালার পর শালারা, দালালের গোষ্ঠী দালাল, প্যানেলের গোষ্ঠী প্যানেল, জাপান যদি 5 বছরে বিমানের প্রফিটেবল করতে পারে, তোমরা কুত্তার বাচ্চারা কেন পারবা না? তো সেক্ষেত্রে আপনারা ইউনূসের সমালোচনা করবেন, উনি একটা কর্পোরেশন বিদেশে দিয়ে দিল, তার বাইরে বাপ 53 বছরে গু খাইছিস হারামজাদারা, প্রত্যেকটা কর্পোরেশনে লস করছিস, প্রত্যেকটা পোর্টে লস করছিস, সব জায়গায় জাহান্নাম বানাইছিস। এখন আমি যদি বিদেশিদের আমি যদি চায়নারে ডাকিয়া বলি, নাও তুমি চিটাগং পোর্ট 5 বছর চালাও, 5 বছরের ডক্টর মোহাম্মদ ইউনূস ওইখানে একটা সিস্টেম চাইতেছে, একটা ইনফ্রাস্ট্রাকচার চাইতেছে, একটা অ্যাকাউন্টেবিলিটি চাইতেছে, একটা সাকসেসফুল অপারেশন চাইতেছে। লেট দেম ডু, রান দ্যাট ফাকিং চিটাগং পোর্ট। 5 বছরের মধ্যে দেখবে এটা প্রফিট করতেছে। যখন প্রফিট করবে তখন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বলে, এবার আমার বাংলাদেশের লোকজনরা পাশে থেকে এটাকে রান করবে, এবার প্রফিট পর্যায়ে নেবে। What is wrong with that? ডক্টর নওশের আলী, what is wrong with that? আপনার কাছে জানতে চাই। সমস্যাটা হচ্ছে আমাদের দেশের, তখন তো ইউনূস বিতর্কিত হয়ে যাবে, তো বলবে যে হাসিনা যে মংলা পোর্ট দিয়ে দিছিল ইন্ডিয়াকে, তাহলে হাসিনা কি দোষ করলো? ডক্টর নওশের আলী, আমি একটা কথা বলি, আমি বাংলাদেশে কোন একটা জেলায় একটা মসজিদে আমি বলছি প্রত্যেক শুক্রবারে আমার বাপ মায়ের নামে মিলাদ পড়াবা। আমার স্বাস্থ্য ভাই কয় এরকম হবে, আমার নিজের ভাই কয় এরকম হবে, আমার খালাতো ভাই কয় ওইরকম হবে, আমার মামাতো ভাই কয় এরকম হবে। পরে হয়েছে কি জানেন, পুরা মিলাদ বন্ধ হয়ে গেছে। সমালোচনা কি করবে না আমরা সমালোচনা কইরা আজাইরা একটা ভালো কাজে বাধার সৃষ্টি করি? আপনি কোন সমালোচনার কথা কইতেছেন? গত 54 বছরে বাংলাদেশে কর্পোরেশন গুলো, আপনি একটা কর্পোরেশনের নাম আমাকে বলেন যে কর্পোরেশন গুলো প্রফিট করছে, একটা নেম ওয়ান। কোন কর্পোরেশন প্রফিট করে নাই, তারা দুর্নীতির কারণে তারা পারে নাই। ভাই আওয়ামী লীগ পারে নাই, বিএনপি পারে নাই, জাতীয় পার্টি পারে নাই, বিএনপি পারে নাই, আওয়ামী লীগ পারে নাই।
54 বছরে আপনারা একটা পোর্ট সফলভাবে চালাইতে পারেন নাই, 54 বছরে আপনারা একটা কর্পোরেশনকে প্রফিটেবল মার্জিনে নিতে পারেন নাই, আপনারা সব লসের মধ্যে রাখছেন। এর অর্থ কি? আপনাদের কাছে এই যোগ্যতা নাই, আপনাদের কাছে এই রিসোর্স নাই, আপনাদের কাছে এই স্বাধীনতা বা কোয়ালিটি নাই ওটাকে প্রফিটেবল পর্যায়ে নেওয়া। যদি থাকতো 54 বছরে আপনারা নিতেন। আপনারা বলবেন আমরা এখন পারবো। আরে কুত্তার বাচ্চারা, তোরা 54 বছরে পারিস না, তোরা আরো নেক্সট 54 বছরে পারবি। হোয়াই শুড আই বিলিভ ইউ? আমি কেন আপনাদেরকে বিশ্বাস করব? ওকে, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, 54 বছরে আপনারা পারেন না। আমি 5 বছর চায়নাকে দিয়ে আমি প্রফিট মার্জিন নিয়ে আসবো বাংলাদেশ রেলওয়েতে, সমস্যা কোথায়? এখন আপনি যেভাবে বললেন, আর আমি এটার সাথে একটু যোগ করি, না মামুন ভাই, যোগ করবেন, অবশ্যই করবেন, উইথ অল রেসপেক্ট। আমি যেটা বললাম আপনি এর বিরোধিতাও করতে পারেন। আমি যদি অযৌক্তিক বলি আপনি আমার বিরোধিতা করেন। না, আপনি আমার কাছাকাছি, চিন্তার কাছাকাছি আছেন, সেজন্য আগেই বলে নিলাম। কালকে এটা আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি এবং এটা নিয়ে আমি খুব ভাবনাও ভেবেছি, এর আগের থেকে আজকের না, যে আমাদের দেশে অনেক সময় জয়েন্ট ভেঞ্চার হলেও সেটাও বাধা দেয়, আমাদেরকে ইনভেস্টমেন্ট আসলেও বাধা দেয়। মার্টিন খোরের সাথে আমার সুযোগ হয়েছিল পেনাঙে, যে মালয়েশিয়ার, এটা ইউরোপে তাকে খুব মানে সাংবাদিক। তো কেন তারা একটা করছিল, ইনভেস্টমেন্টদেরকে বলছিল যে ইন্টারনাল লক সিস্টেম, যে 5 বছর তুমি ইনভেস্ট করতে পারবা, 5 বছরের মধ্যে তুমি ইনভেস্ট তুলে নিতে পারবা না, তাহলে শেয়ার মার্কেট ফল করবে না। সেটা আমাদের দেশে ফলো করা হয় নাই, এটা আমি বলতেছি 98 এর দিকে। তো ওই মিটিং এ আমি ছিলাম, ওই সেমিনারে ছিলাম, ওখানে আপনার ফ্রান্সের যে ডেপুটি পার্লামেন্ট স্পিকার, তার সাথে অনেক কথা হলো। তো এখন আজকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস ম্যানেজমেন্টের কালকের কথাটা অনেকে শোনার জন্য আমি বলছি, আপনিও শুনে না থাকলে আপনি শুনবেন, উনি খুব মনোযোগ দিয়ে বলছে এবং মনে হলে খুব একটা ক্লাস নিতেছে। তো উনি যেটা পোর্টের কথা বললেন, যে এই যে তারা যখন আসবে, তারা কি লেবার নিয়ে আসবে এখান থেকে? লেবার আমাদের এখান থেকে নিবে, বেসিক টেকনোলজি তো ওরা আনবে, কিন্তু আমাদের লোকদেরকে ট্রেন আপ করবে, আমরা ট্রেন আপ হবো, পরে ম্যানেজমেন্ট আমাদের কাছে চলে আসবে। এবং এই ম্যানেজমেন্টটা বাঙালিরা আবার নোয়াখালী বলেন, উনি আবার সুন্দর করে বললেন চাটগাঁইয়া, নোয়াখালী, এরা সারা পৃথিবীতে পোর্টে চলে যাবে, আমাদের একটা সুনাম আছে। তো এই যে পয়েন্টটা বললেন যে আমি আগে ট্রেন আপ হই, আমাকে, যেমন আমি জানি দেশ গার্মেন্টস এর সম্পর্কে, দেশ গার্মেন্টস যে আমার ওই যে খুব ভালো পরিচয়, পুরো ফুল ফ্যামিলির সাথে ভালো পরিচয় আছে। তো উনি তো আপনার নুরুল কাদের আপনি জানেন, মুক্তিযোদ্ধা ছিলেন এবং সেই সিএসপি ছিলেন, আপনার ডিসি ছিলেন তখন মুক্তিযুদ্ধের সময়। তো উনি যে এই দেশ গার্মেন্টস এর কনসেপ্ট আছে, ব্যাক টু ব্যাক এলসি কনসেপ্ট আনছেন, যে উনি বলছেন প্রথমে সাউথ কোরিয়া থেকে এক্সপার্ট নিয়ে আসছিলেন এইখানে, এবং কিছু ওইখানে নিয়ে গেছিলেন যে তাদেরকে ট্রেন আপ করানোর জন্য। এখন তো দেশ গার্মেন্টস তো বাঙালিরই চালাচ্ছে, দেশ গার্মেন্টস এর পায়োনার সবাইকে আছে। তো আমি সেই একটা উদাহরণ এই জন্য দিলাম, যদি এই 53-54 বছর আমরা ম্যানেজমেন্ট ফেল করছি বিকজ করাপশন, এক কথায় দুর্নীতি, চোর, থিপস, এবং পার্শ্ববর্তী ভারত, এ তো আমাদের পুরো ইনফ্রাস্ট্রাকচারটা ঠিক মতো চলতে দিবে না। যেখানে একটা ভালো কাজ করতেছে তারা হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ করে শেষ করে দাও। তো কাজেই আজকে যখন নাকি ইউনূস সাহেব একটা উদ্যোগ নিচ্ছে, এতে আমি খুব বেশি আমি আশ্চর্য হব না যে এখানে অন্যরা বাধা দিবে। ইভেন আজকের পরে আমাকে অনেকে বলে আপনি না বামপন্থী, আপনি না, আমি বলছি আমি বামপন্থী অবশ্যই, কিন্তু জাতীয় পুঁজির বিকাশ না হলে পুঁজির সাথে শ্রমের দ্বন্দ্ব, যেটা সমাজতন্ত্রের কথা, মার্কসিস্ট ইকোনমি, এখন আমার জাতীয় পুঁজির বিকাশের জন্য যদি আমি ফরেন ইনভেস্টর নিয়ে আসি, আমাদের ইন্ডাস্ট্রি নাই, তো সেইখানে যদি বড় বড় খাতে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বড় বড় ইনভেস্টর নিয়ে আসেন এবং সেটা ক্লোজ করে দেন যে ঠিক আছে তুমি আমাদেরকে ট্রেন আপ করবা, তো সেইখানে আমি মনে করি এতে কোনো ক্ষতি নাই। এবং যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস ঘুষ খায়া, পার্সেন্টেজ খায়া, ওই জয়ের মতো, হাসিনার মতো, রেহানার মতো, আরো আমি তো আপনার ভাষায় গালি দিতে ইচ্ছা করলে আমি পারছি না, তো এই শুয়োরদেরকে যদি উনি একটা লেসন দিয়ে দেয় যে দেখো উনি কাজের মাধ্যমে প্রমাণ করছে, তো আমার মনে হয় এই সুযোগটা আমাদের হাতছাড়া করা যাবে না। এখন যদি আমি মনে করি যে ওনার যে ইনভেস্টমেন্টের সাথে যে আমাদের যে জনগণের জনশক্তি কাজে লাগানো এবং একটা নতুন একটা জেনারেশন তৈরি করবে, এর পরবর্তীতে আমরাই রান করবো এবং বিদেশেও আমাদের এক্সপার্টিস যাবে, আমি মনে করি এটাকে পজিটিভ ভাবে নেওয়া উচিত বলে মনে করি। ধন্যবাদ।
ডক্টর নওশের, আমি সাবজেক্টটা চেঞ্জ করব। আপনি আমার কথা শুনেছেন, অ্যাডভোকেট মামুনের কথা শুনেছেন, এবার এটার সাথে যদি আপনি কিছু অ্যাড করেন অথবা আপনি যদি আমার এবং মামুন ভাইয়ের কথা সমালোচনা করেন, কোনো অসুবিধা নাই, ইউ আর মোর দেন ওয়েলকাম। হ্যাঁ, খুব সুন্দর, মানে দুজনের আপনারা খুব চমৎকার আলোচনা করেছেন। বিশেষ করে ডক্টর মামুন সাহেব বেশ বিশ্লেষণাত্মক ধরনের আলোচনাটা করেছে, উদাহরণ দিয়ে উনি এটা করেছে। পাইলট প্রজেক্ট হিসেবে বা এটা মানে ধর 5 বছর না হোক, অন্তত 1 বছর বা 2 বছর এভাবে দিয়ে দেখা যেতে পারে যে এটা কিরকম প্রফিট করতেছে। এটা করে এটা পাইলট হিসেবে দেখে তারপর আমরা একটা ডিসিশন নিতে পারি যে এটা মানে বিদেশিদের দ্বারা চালাবে নাকি আমাদের লোক দিয়ে এটা আমরা ট্রেন্ড আপ করে এটা চালাবো। ইন দ্য মিন টাইম হতে থাক, চলতে থাক এই জিনিসটা আর কি, পাইলট হিসেবে জিনিসটা নেওয়া যায়। ওকে, আপনার এই কথাটার সাথে আমার একটা কথা মনে পড়ে। আমার ডজন খানেক বা তার চাইতে বেশি খুব ক্লোজ ডাক্তার বন্ধু বান্ধব আছে। আমি সব ডাক্তারদের সমালোচনা করে একটা কথা বলি, আমি বলছি ইউ গাইজ আর গুড ডক্টর, ইউ গাইজ আর বুকিশ, বাট ইউ গাইজ আর নট গুড ম্যানেজার। একটা কর্পোরেশন 1 বছর বা 2 বছর ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতেই লাগে। সো আপনি যেটা বলছেন 1 বছর 2 বছর, ওটা হবে না। একটা কর্পোরেশনকে টোটাল অপারেশনাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে ইট উইল টেক মোর দেন ইয়ার 2 ইয়ার, এবং এটাকে প্রফিট মার্জিনে আনতে দেন ইট 3rd 4th 5th ইয়ার্স। যদি মামুন ভাই আপনি আমার কথাটা শুনেন, আমার কথাটা এটা সম্পর্কে আপনি যদি স্টাডি করে থাকেন, দ্যাটস মাই টেক। এই সাবজেক্টে আমি কি এই কনক্লুড করতে পারি, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি মনে করে বাংলাদেশের প্রত্যেকটা নৌবন্দর, বিমানবন্দর এবং বাংলাদেশের প্রত্যেকটা কর্পোরেশন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন প্রত্যেকটা ইন্ডাস্ট্রিজ যদি ব্যক্তি মালিকানাধীন অথবা বিদেশি কারো হাতে 5 বছরের জন্য দিয়ে ওটাকে প্রফিট মার্জিনে আনার পরে আমাদের দেশি কর্তৃত্ব ওখানে ঢুকাবে, আমি মনে করি ইটস এ গুড আইডিয়া। কারণ গত 54 বছরে আমরা ফেল করেছি, গত 54 বছরে আমরা আমাদের ব্যর্থতা বুঝিয়েছি, রাষ্ট্রের সম্পদ নষ্ট করেছি, ধ্বংস করেছি। আপনাকে আমি ঠান্ডা মাথায় একটা উদাহরণ দেই। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার যদি ক্ষমতায় থাকতো, আদমজী জুট মিল জীবনেও বন্ধ হতো না। ডক্টর মোহাম্মদ ইউনূস বাইরের লোকজন এনে আদমজী জুট মিল চালায় দিতেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকলে ওই সময় তার পরামর্শ নিলে আদমজী জুট মিল জীবনও বন্ধ হয় না। আজকের বিমান, আজকের রেলওয়ে, আজকের কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, সুগার মিলস কর্পোরেশন, এই কর্পোরেশন গুলা একের পর এক ভর্তুকি দিতেছে। আজকে মামুন ভাই একটা ইম্পর্টেন্ট কথা বলছে দর্শকবৃন্দ, সেটা হচ্ছে এই, বিদেশি ম্যানেজমেন্ট আসবে কিন্তু ওয়ার্কার কিন্তু আমার দেশের ওয়ার্কার। কিছু চোদনা শুয়ারের বাচ্চা আছে শ্রমিক আন্দোলনের নামে ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে, দেখবেন ওরা এসে লাথি মাইরা এই শ্রমিক ফেডারেশন ছাতা মাথায় কুত্তার বাচ্চাদের বাইর করে দিবে। কারণ কি, তারা একটা ইন্ডাস্ট্রিজকে, একটা কর্পোরেশনকে প্রফিট মার্জিনে নিতে চাইবে। ওকে, আমরা বিষয়টা বাদ দেই। আমরা অনেক আলাপ আলোচনা করেছি, এরপরে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো।